নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম খাঁটি ভূতের গল্প, লেখক অভিজিৎ সেনগুপ্ত। তাহলে বন্ধুরা, গল্পটা আমি পড়ছি। অনেককাল আগের কথা এসব। দেশকালে তখন ভূতের এরকম আকাল ছিল না। ডালডা মেশানো ঘিয়ের মতো ভেজাল মানুষ ভূতও নয়। বিশুদ্ধ ব্রহ্মের দত্তির তখন দেখা পাওয়া যেত ভাঙা শিব মন্দিরের পাশে, বেলগাছের মাথায় কিংবা আঁশশেওড়ার ঝোপে। জ্যোৎস্না রাতে সাদা থান পরা খাঁটি শাকচুন্নি খোনা গলায় বলতো, বড় খিদে পেয়েছে, মাছের আঁশ খাবো গো। আহা, যেন সত্যযুগের গল্প এসেসব। তাই সেই সত্যযুগের দেশ গায়ে কেন কলকাতা হাওড়ার মতো জমজমাট শহরেও বিলক্ষণ ভূতের আড্ডা ছিল। বিশ্বাস হচ্ছে না তো? শোনো তবে এ গল্প, তারপর বিশ্বাস করা না করা সে তোমাদের ব্যাপার। ছাত্র হিসাবে মোটামুটি ভালোই ছিলাম। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির পরীক্ষার প্রথম 50 জনের মধ্যে থাকতে পারার সুবাদে স্থান পেয়ে হয়েছিল ডাউনিং হস্টেলে। ভূতপূর্ব প্রিন্সিপাল ডাউনিং সাহেবের নামে এই হস্টেলটা হলো বিই কলেজের সবচেয়ে পুরনো কিন্তু খানদানি হস্টেল। হস্টেলটা সে যে খুবই পুরনো তা বোঝা যায় তার লাল রং আর ছবির বইয়ে দেখা টাওয়ার অফ লন্ডনের মতো আকার দেখে। হস্টেলের পরিবেশটা খুবই নির্জন আর গম্ভীর। একেবারে পিছনে বোটানিক্যাল গার্ডেন। খড়খড়িওয়ালা বিরাট জানলা খুললে চোখে পড়ে বিরাট ঝাঁকড়া গাছের মাথা। দক্ষিণে সরু একটু রাস্তা, তারপরে গঙ্গা। মাঝরাতে শোনা যায় দূর থেকে ভেসে আসা জাহাজের গম্ভীর ভোঁ শব্দ। হস্টেলটি 3টি সমান দৈর্ঘ্যের বাহু দিয়ে তৈরি। মাঝখানে সেন্ট্রাল হলো তার দুপাশের পাখির ডানার মতো দুসারি ঘর। মাঝখানে সবুজ ঘাসের চত্বর। সেন্ট্রাল হলের মাথায় উটের মতো গলা তুলে আছে টাওয়ার ক্লকের চূড়ো। ভারী ভালো লাগলো প্রথম যেদিন 32 নম্বর রুমে লটবহর বিছানাপত্র নিয়ে উঠলুম। গঙ্গার মিষ্টি ফুরফুরে হাওয়া, পিছনে বোটানিক্যাল গার্ডেনে কত রকমের পাখি, সুরেলার গলার ডাক। হস্টেলের বিরাট বিরাট ঘরগুলো এখনো সবই ফাঁকা। ছাত্ররা 1জন 2জন করে আসতে শুরু করেছে। সারাটা দুপুর পশ্চিম দিকের জানলা খুলে পাখির ডাক শুনেই কাটিয়ে দিলাম। বিকেলবেলা বেরোলাম গঙ্গার ধারে একটু হাঁটবো বলে। একটু এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে ঠিক সন্ধ্যা হওয়ার মুখে ফিরে আসছি। হঠাৎ হস্টেলের ঘাসের চত্বরে পা দিয়েই আমার সমস্ত গায়ের মধ্যে কেমন একটা অজানা অস্বস্তিকর ভয়ে ছমছম করে উঠল। এর কারণ আমি ঠিক বলতে পারবো না। ঠিক মনে হলো বাড়িটার অন্ধকার জানলা দরজাগুলো কঙ্কালের চোখের কোটরের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমারই দিকে। সেন্ট্রাল হলে ওই ঢ্যাঙা চূড়োটা কি একটা ভীষণ গোপন কথা যেন ফিসফিস করে বলতে চাইছে, কিন্তু বলছে না। বুঝলাম না
মনের এই আকস্মিক পরিবর্তনের কারণটা কি? পরদিনই হস্টেলের প্রতিটা ঘরে ভরে গেল ছেলেদের দঙ্গলে। হই চই, চিৎকার, গান, সিটির আওয়াজ। সন্ধে হলেই ঘরে ঘরে আলো জ্বলে উঠে ঝলমল করতে থাকে গোটা হস্টেল বিল্ডিংটা। কোথায় কালকের রাতের সেই ভয়? আসলে বাড়ি ছেড়ে এত দূর এসে পড়েছি তো, কাল সন্ধ্যের অন্ধকারে মনটা ভালোও ছিল না বলেই হয়তো ওরকম অনর্থক ভয় পেয়েছি। না, সত্যি ভয়ের কিছু নেই। পড়াশুনো, বন্ধু বান্ধব, বিকালবেলা সবুজ ঘাসের চত্বরে ইটের উইকেট পেতে ক্রিকেট খেলা, এই নিয়ে যেন খুশির খেয়ালে ভেসে যাচ্ছে দিনগুলো। মজার ঘটনাটি ঘটল আমাদের প্রথম মান্থলি টেস্টের কদিন আগে। খাড়া গ্রীষ্ম সে সময়টা। কালবৈশাখের ঝড় বৃষ্টি না হলেও বিকালটা বেজায় গুমোট। আমাদের ঘরের জানলাগুলো পূর্ব পশ্চিমমুখী বলে একটুও হাওয়া ঢোকে না ঘরে। সন্ধ্যাবেলা ঘরে বসে থাকা যেন গরম উনুনের মধ্যে বসে থাকার সমান হয়ে গেল। আর হস্টেলে ফ্যানও চালু হয়নি তখনও। আমার রুমমেট শিশির কথাটা সেই প্রথম পারল। আচ্ছা, সেন্ট্রাল হলের ওই গম্বুজ ঘরটায় গিয়ে পড়াশোনা করলে হয় না? ও ঘরটা তো দক্ষিণমুখী, তাছাড়া মুখোমুখিও জানলা, নিশ্চয়ই গঙ্গার হাওয়া ঢুকবে ওখানে। মেকানিক্যালের শ্যামল ঘোষাল বলল। একটা জিনিস কেউ খেয়াল করেছিস? 2 মাস হলো এসেছে এখানে, কিন্তু ও ঘরটায় আজ অবধি কাউকে কিন্তু ঢুকতে দেখিনি। বন্ধই থাকে কেন ঘরটা? তাই তো, শ্যামল বলায় কথাটা খেয়াল হলো আমাদের। একটা রিডিং রুমও নেই আমাদের এই হস্টেলে, অথচ রিডিং রুমের পক্ষে ও ঘরটা তো একেবারেই আদর্শ। 3 তলার উপরে, ফাঁকা, গঙ্গার হাওয়া, এমন চমৎকার পড়ার ঘর থাকতে নিচে কেন কষ্ট করে পড়বো আমরা? শিশির বলল, চল আমরা কামদাবাবুকে গিয়ে বলি। কামদাবাবু হস্টেলের সুপার, হস্টেল সংলগ্ন ফ্যামিলি কোয়ার্টারে থাকেন তিনি। তার কাছে গিয়ে গম্বুজ ঘরের চাবি চাইতেই উনি কেমন ঠান্ডা চোখে আমাদের দিকে তাকিয়ে থেকে বললেন, ও ঘরটা থাক না, সামনে যে টানা বারান্দা আছে ওখানে বসে পড়াশোনা করো না, ওখানে তো হাওয়া আছে। আমাদের কেমন কৌতূহল হলো, কি ব্যাপার, ও ঘরটা ব্যবহার করব, তাতে কামদাবাবুর আপত্তি কিসের? বললাম, কেন স্যার, ও ঘরটার কি হয়েছে? ওটা তো খালি পড়ে থাকে। কামদাবাবু কেমন যেন ঢোক গিলে বললেন, কই, না না, কিছু হয়নি তো। আসলে ঘরটা বহুদিন কেউ ব্যবহার করেনি তো, হয়তো ধুলোবালিতেই ভর্তি হয়ে আছে। আমাদের স্পষ্ট মনে হলো কামদাবাবু যেন কি একটা গোপন করতে চাইছেন, ফলে আমাদের কেমন একটা জেদ চেপে গেল। শিশির বলল, সেজন্য ভাববেন না স্যার, আমরাই দরকার হলে ঘরটা পরিষ্কার করে নেব, আপনি চাবিটা দিন। আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, যথেষ্ট লায়ক হয়ে গেছি, সুতরাং চাবিটা দিতে হলো কামদাবাবুকে। কিন্তু খুবই অনিচ্ছা সত্ত্বে তা বুঝতে অসুবিধা হলো না সেটা আমাদের। চাবিটা নিয়ে চলে আসছি, কামদাবাবু ফিস করে বললেন, রাত 12টার পর থেকো না ও ঘরে, কেমন? গঙ্গার হাওয়া তো ঠান্ডা গেলে, মানে বুঝতেই পারছো, ঠান্ডা ঠান্ডা হাওয়া তো। আমাদের সে কথা বলতে হলো না। বৈশাখ মাসের হাওয়ায় ঠান্ডা, আর তাও ঠিক রাত 12টার পরই। সন্দেহটা ক্রমশই গাঢ় হতে থাকে আমাদের। গম্বুজ ঘরের চাবিটা যে হস্তগত করেছি তা জানালাম না আর কাউকে।
জানালে দাবিদার ছুটে যাবে অনেক ওখানে পড়ার জন্য, সেটা আমরা কিন্তু চাই না। গত 2 মাস শুধু আড্ডা মেরেই কাটিয়েছি, এবার একটু নিরিবিলিতে পড়াশোনা না করতে পারলে আর কারোকে তো মুখ দেখাতে পারবে না। রাতের খাওয়া সেরে আমি আর শিশির গম্বুজ ঘরের দিকে গেলাম। ইচ্ছে ছিল রাত 1টা-1:30টা অবধি পড়ব দুজনে। গোল চোঙার মতো দেওয়াল, তার গা বেয়ে ঘোরানো সিঁড়ি, কেমন একটা ভেজা ভ্যাপসা গন্ধ দেওয়ালের গা থেকে। কযুগ এখানে আলো বাতাস ঢোকেনি কে জানে। গম্বুজ ঘরের ভারী কালো দরজাটার মুখে গিয়ে শেষ হয়েছে সিঁড়িটা। একটা বড় লোহার তালা ঝুলছে দরজার গায়ে, মরচে পড়ে গেছে তাতে। লোহার তালাটা এত ভারী যে মনে হয় চিরদিনের মতো কেউ যেন বন্ধ করে দিতে চেয়েছিল ঘরটা। তালা খুলে দরজার পাল্লায় চাপ দিতেই একটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল দরজাটা। আচমকা শব্দটা শুনে মনে হলো যেন ঘরটার প্রাণ আছে। অনেক দিনের শান্তির ব্যাঘাত হয়েছে বলে ক্ষুব্ধ বিরক্তিকর শব্দ করে উঠল সে। শিশির কিন্তু ততক্ষণে ঘরের ভেতর ঢুকে পড়ে আনন্দে চেঁচিয়ে উঠল, বাহ, ঘরটা তো খুব দারুণ। ওর কথা শুনে তাকিয়ে দেখি সত্যি ভারী সুন্দর ঘরটা, হল ঘরের মতোই বড়। কাঁচের সার্সি দেওয়া বড় বড় জানলা, কাঁচের সার্সি দিয়ে দূরে গঙ্গার জাহাজের আলো দেখা যাচ্ছে। সবচেয়ে যেটা চমৎকার তা হলো ঘরের মাঝখানে একটা গোল মেহগিনি কাঠের টেবিল, তার চারপাশে গোটা কয়েক চেয়ার। রিডিং রুমের পক্ষে একেবারে আদর্শ। কামদাবাবু যে আশঙ্কাটা প্রকাশ করেছিলেন দেখলাম সেটাও অমূলক। ঘরের দরজা জানলা নিশ্ছিদ্র বন্ধ থাকার দরুন বোধহয় ধুলোবালি বিশেষ ঢুকতে পারেনি ঘরটার মধ্যে। তবে মাকড়সার জাল তৈরি হয়েছে অনেক। আমাদের মুখে হাতে লেগে সেগুলো ছিঁড়ে গেল। অনেক দিনের বন্ধ হাওয়া ভারী হয়েছিল ঘরটার মধ্যে, সুতরাং দক্ষিণ দিকের জানলাগুলো খুলে দিলাম। ঢং ঢং করে টাওয়ার ক্লকে ঠিক রাত 10টা বাজল। শিশির বলল, ইস, অনেক রাত হয়ে গেল যে। অয়েলারে থিওরেমটা আজ যে করেই হোক শেষ করতেই হবে। শিশিরের এই একটা মস্ত ক্ষমতা। পেন্সিল খাতা নিয়ে মুহূর্তের মধ্যে ও যত ঘোট পাকানো অঙ্কের মধ্যে ডুবে গেল। আমিও ম্যাগনেটের চ্যাপ্টারটা খুলে নিয়ে বসলাম, কিন্তু কিছুতেই কেন যেন মন দিতে পারছি না। কিসের যে একটা অস্বস্তি হচ্ছে বুঝতেও উঠতে পারছিলাম না। ঢং করে ঘড়িতে যখন 11:30 বাজল, হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মনে হলো আর এক মুহূর্ত এখানে কাটানো আমাদের ঠিক হবে না। কারণ হিসেবে যা মনে হলো তা মোটেই খুব প্রীতিকর নয়। মনে হলো আমরা ছাড়াও নিশ্চিত আরও কেউ একজন আছে ঘরে, এবং নিঃশব্দে কোনো এক চরম মুহূর্তের জন্য সে অপেক্ষা করছে। শিশিরের দিকে তাকিয়ে দেখলাম ও দিব্যি পড়ে যাচ্ছে। তাই দেখে আমিও মনে সাহস আনার চেষ্টা করলাম। সত্যি তো 100 পাওয়ারের আলো ঝলমল করছে ঘরে, এখানে কে লুকিয়ে থাকবে? আমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? কিছুই পড়া হয়নি এতক্ষণ। একটা নতুন পাতা উল্টাতে যাব, হঠাৎ পরিষ্কার মনে হলো খুব লঘু সতর্ক পায়ে ঘরের মধ্যে পায়চারি করছে যেন কেউ, অথচ দেখা যাচ্ছে না তাকে। আশ্চর্য, শিশির শুনতে পাচ্ছে না শব্দটা। হঠাৎ একটা
দুরন্ত ইচ্ছে হলো এক দৌড়ে ছুটে পালাই এখান থেকে। মনে হলো ভয়ানক কোনো একটা বিপদ শিগগিরই ঘনিয়ে আসছে, কিন্তু শিশিরকে এখানে একা ফেলে কাপুরুষের মতো কোথায় পালাবো? তারপর শিশিরের কিছু হলে গেলে, অথচ শিশিরকে আমি কথাটা বলতেও তো পারছি না। কি করব ভাবছি। হঠাৎ ঢং ঢং শব্দে টাওয়ার ক্লকের ঠিক 12টা বাজল। কামদাবাবু বলেছিল 12টার পর আর এ ঘরে না থাকতে। হঠাৎ একটা ব্যাপার ঘটল। শিশির সোজা উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়েই বলল, চল অভিজিৎ, আমরা না নিচে যাই। আমি বললাম, কেন, কি হলো? তোর ভালো লাগছে না, চল এখান থেকে। শিশিরকে ভয় পেতে দেখে আমার যেটুকু সাহস অবশিষ্ট ছিল তাও উবে গেল। তারা খাওয়া পশুর মতো দুদ্দার করে সেই ঘোরানো সিঁড়ি বেয়ে নামলাম দুজনে, যদিও জানি না কিসে আমাদের তাড়া করেছে। নিচে পৌঁছে জিজ্ঞাসা করলাম শিশিরকে, কী রে, তুই যে পালিয়ে এলি এরকম করে? শিশির খুব অবাক হয়ে বলল, তুই টের পাসনি অভিজিৎ? ঘরে আমরা দুজন ছাড়া আর একজন কেউ ছিল তো। আস্তে আস্তে পায়চারি করছিল সে। ভাবছিলাম আমার শোনার ভুল, তাই এতক্ষণ কিছু বলিনি তোকে। কিন্তু 12টা বাজার সঙ্গে সঙ্গেই আমার মনে হলো ঘাড়ের উপর ঝুঁকে পড়ে কেউ যেন আমার বইটা পড়ার চেষ্টা করছে। তার ঠান্ডা নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ে। কোনো জ্যান্ত মানুষের নিঃশ্বাস ওরকম ঠান্ডা হতেই পারে না। বুঝলাম এরপর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। শিশিরও তাহলে এতক্ষণ পড়ছিল না, পড়ার ভান করছিল মাত্র। আমি বললাম, আরে আমারও তো একই কথা মনে হচ্ছিল, তুই ভয় পাবি বলে আমি তোকে কিছু বলিনি। শিশির চিন্তিত মুখে বলল, কি ব্যাপার বলতো? দুজনে একই সঙ্গে এরকম একটা ভুল করলাম, তা কি সম্ভব? নিশ্চয়ই কিছু আছে ওখানে। আমি বললাম, ও ঘরে যে কিছু একটা আছে তা হস্টেলে ঢুকে প্রথম দিনই আমার মনে হয়েছিল ঘরের জানলাগুলো যেন ড্যাব ড্যাব করে দেখছে আমাকে। পরদিন গোটা হস্টেলে রাষ্ট্র হয়ে গেল আমরা নাকি গম্বুজ ঘরে এক অশরীরী আত্মার কবলে পড়েছিলাম। নেহাত কপালের জোরে প্রাণ হাতে নিয়ে ফিরে এসেছি। দুপুরবেলা ডাইনিং হলে হেডকুক রামভজন আমাদের দিকে ফিসফিস করে বলল, সর্বনাশ, আপনারা সচমুচ গম্বুজগড়ে গিয়েছিলেন বাবু? ওখানে অনেক বছর আগে কি হয়েছিল জানেন না? আমরা মাথা নাড়াতে রামভজন বলল, শুনুন তাহলে। 20-25 বছর কিংবা তার আগের কথা। তখন ও ঘরটায় ছিল ছাত্রদের পড়াশোনা করার জায়গা। সেকেন্ড ইয়ারের পড়তো পরেশ মাইতি বলে কন্টাইয়ের একটা ছেলে। ফাইনাল পরীক্ষার সময়ে আর কয়েকজন বন্ধুর সঙ্গে সে ওখানে গেল পড়াশোনা করতে। পরেশ আগের দুটো পরীক্ষায় নাকি একদম ভালো করেনি। খুবই মনমরা হয়েছিল ও। কারোর সঙ্গে কথা বলছিল না। বন্ধু বান্ধবরা হাসি ঠাট্টা করে ওর মনটাকে হালকা করার চেষ্টা করছিল, কিন্তু একেবারে গুম হয়েছিল ও। রাত 10:30 নাগাদ বন্ধু বান্ধবরা সবাই নেমে যায় ঘর থেকে, কিন্তু পরেশ থেকে যায় পড়াশোনা করতে। তারপর ঠিক রাত 12টায় হঠাৎ নাকি একটা মারাত্মক চিৎকার ভেসে আসে কোথা থেকে। যারা শুনেছিল চিৎকারটা তারা অবশ্য কেউ বিশেষ গুরুত্ব দেয়নি ব্যাপারটায়, কেননা হস্টেলে
অনেক রাত অবধি এরকম নানা উৎকট ফুর্তির আওয়াজ হয়। সবাই ভাবলো এ চিৎকারটাও সেই জাতীয় কিছু। কিন্তু সকালবেলায় হঠাৎ পরেশের খোঁজ পড়তে কয়েকটি ছেলে গম্বুজ ঘরে উঠে গিয়ে দেখে মেঝের উপর চিত হয়ে পড়ে আছে পরেশ। চারিদিকে জমাট বাঁধা রক্ত। গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছে পরেশ। তারপর থেকে কেউ আর পড়তে যেত না ও ঘরে। খুব একটা খারাপ স্মৃতি তো। মাসখানেক পর বাবু আপনাদের মতোই দুটো ছেলে রাতে পড়তে গিয়েছিল ওখানে, কিন্তু ঘণ্টাখানেক পরেই ওরা পালিয়ে এসেছিল সেখান থেকে। নিঃশব্দে কে যেন হেঁটে বেড়ায় ওখানে। তাই বলছিলাম বাবু, ওনাদের তো বিশ্বাস নেই। গল্প শেষ করে রামভজন কপালে হাত ঠেকায়। রাম রাম। এই গল্পটা এখানেই অবশ্য শেষ করে দেওয়া যেত। খুব একটা খারাপ ভূতের গল্প হতো না বোধ হয়, কিন্তু গল্পটা শেষ করতে দিল না পাশের রুমের শ্যামল ঘোষাল। এই ঘটনার কদিন পর আমি আর শিশির কয়েকটি ছেলেকে সবিস্তারে আমাদের সেই রাতের অ্যাডভেঞ্চারের বর্ণনা করছি। হঠাৎ কোত্থেকে খিক খিক করে একটা হাসির শব্দ। তাকিয়ে দেখি শ্যামল কখন আমাদের ঘরে ঢুকে ওরকম মিচকি হাসছে। শিশির বিরক্ত গলায় বলল, ওরকম খ্যাকশিয়ালের মতো খিকখিক করছিস কেন রে? শ্যামল বলে, বাহ, করবো না। কি সাংঘাতিক বীরত্বের কাজ করে এসছিস তোরা দুজনে। তোদের তো একজোড়া ভিক্টোরিয়া ক্রস দেওয়া উচিত, নিদেন পক্ষে অর্জুন পুরস্কার। অত্যন্ত অপমানজনক মন্তব্য, বিশেষ করে গত কদিন ধরে যখন হস্টেলে সবার কাছে আমরা রীতিমতো সম্ভ্রম এবং আলোচনার ব্যস্ত হয়ে উঠেছি। শিশির রাগে লাল হয়ে বলল, তোর হিংসে হচ্ছে নাকি? মুরদ থাকে নিজে একবার ওখানে গিয়ে দেখ না। শ্যামল হো হো করে হেসে বলল, যা বাবা, এভারেস্টে চুরো টুরো নয়, শেষে উঠতে হবে 32 ফুট উঁচু ওই গম্বুজ ঘরের মাথায়। হ্যাঁ হ্যাঁ, নকশারা, উঠতে পারবি ওই গম্বুজ ঘরে? ও মা, কেন পারবো না? উপরে ওঠার সিঁড়ি আছে, আমার একজোড়া ঠ্যাংও আছে, অসুবিধেটা কোথায়? ওর রসিকতায় শিশির রাগে তো লাল হয়ে গেল। তারপরে বলে উঠল, তার মানে সেদিন রাতের ব্যাপারটা সব মিথ্যে? তুই বলতে চাস ভূত নেই? ও মা, নেই কে বলল? এই যে তোরা দুই মূর্তিমান দাঁড়িয়ে আছিস সামনে। শিশির হুঙ্কার দিয়ে শ্যামলের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ার আগে শ্যামল লাফ দিয়ে সরে গিয়ে পেট চেপে হাসতে থাকে। আমি বললাম, চালাকি নয় শ্যামল, আজ রাতেই তোমাকে ও ঘরে কাটাতে হবে। দেখব ওখানে বসে ওরকম খিক খিক হাসতে পারো কি না। শ্যামল টেবিলে ঘুষি মেরে বলল, আলবাত, কিন্তু পরিবর্তে আমাকে রাধু ময়রার দোকানে পেট পুড়ে রাধাবল্লভী আর রসগোল্লা খাওয়াতে হবে কিন্তু। রাজি আছিস? আমরা তো অবাক। সত্যিই শ্যামল মেনে নেবে এই চ্যালেঞ্জ? শিশির ক্ষুব্ধ গলায় বলে উঠল, এতই যখন তোর সাহস দেখাবার শখ, তখন তাই হবে, কিন্তু একটা শর্ত, ওখানে উঠে গান টান গাওয়া চলবে না। বাথরুমে হেরে গলায় রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য শ্যামল ঘোষাল বিখ্যাত। শিশিরের বোধহয় ভয় হেরে গলায় গাইলে পাছে সেই লঘু সতর্ক পায়ের শব্দ সে শুনতে না পায়। শ্যামলের রুমমেট সঞ্জয় বলে, আর একটা শর্ত, আমরা বাইরে তালা লাগিয়ে দেব, যাতে রাতে তুমি ঘর থেকে পালাতে না পারো। শ্যামল বলে, বেশ বেশ, আমারও দুটো শর্ত আছে। একটা জমাট ভূতের গল্পের বই জোগাড় করে দিতে হবে, আর 2, 1 প্যাকেট সিগারেট ঘুম তাড়ানোর জন্য। ভূত যদি ঘুমের মধ্যে গলা টিপে ধরে, জেগে থাকতে হবে তো। অবাক হয়ে শিশির বলল,
ওখানে বসে তুই ভূতের গল্পের বই পড়বি? নিশ্চয়, ভূতের গল্প পড়ার পক্ষে অমন আদর্শ জায়গার আছে। সত্যিকারের অবাক হয়ে আমিও এবার ওর মুখের দিকে তাকাই। ছেলেটার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? যাই হোক, পাড়ার লাইব্রেরি থেকে একটা শ্রেষ্ঠ ভূতের গল্পের সংকলন জোগাড় করে দিলাম। রাত 9:30 বাজতেই আমরা কজন বন্ধু মিলে শ্যামলকে ঢুকিয়ে দিলাম সেই ঘরে, সঙ্গে ভূতের গল্পের সংকলন আর চাঁদা তুলে কেনা 1 প্যাকেট সিগারেট। বাইরে থেকে দরজায় তালা দিয়ে সেই ভ্যাপসার সিঁড়ি বেয়ে নেমে এলাম আমরা। এতগুলি ছেলে আমরা, তবুও কেমন যেন গা ছমছম করছিল। কেমন অদ্ভুত দমচাপা নির্জন গম্বুজ ঘরটা। তারপর চুপচাপ নিচে বসে মুহূর্ত গুনছি আমরা। শ্বাস রুদ্ধকর সেই রাতের কথা আমরা কখনো ভুলব না। ঢং করে ঘড়িতে 11:30 বাজল। আর মোটে আধ ঘন্টা। সত্যি কি হবে তারপর? গম্বুজ ঘরটা দেখাচ্ছে যেন ভুতুরে একটা জন্তুর মতো, কিন্তু ঠোঁটে তার কুলুপাটা। কোথাও কোনো শব্দ নেই, শুধু গঙ্গার দিক থেকে জাহাজের একটা ভোঁ আসে ভেসে এলো। শিশির ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, আমি ভালো বুঝছি না রে। যদি সত্যি কিছু হয়ে যায়, যদি ভয় পেয়ে হার্ট ফেল করে চল দরজা খুলে বরং বার করে নিয়ে আসি ঘোষালকে। বাজিটাজি দরকার নেই। শিশিরের কথা শেষ হয়নি, তার আগেই ঢং 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 রাত 12টা বাজল। আর ঘন্টার শব্দ শেষ হয়নি, তার আগেই ভেসে এলো একটা চাপা গোঙানির শব্দ। তারপরে ঘোষালের তীব্র চিৎকার, আ! যেন কেউ গলা চেপে ধরেছে ওর। সে চিৎকারে বুকের রক্ত হিম হয়ে যাওয়া উপক্রম আমাদের। তবে কি সে প্রেতাত্মাই অনধিকার প্রবেশের শাস্তি দিয়েছে শ্যামলকে? সঞ্জয়ের মুখ ভয়ে ছায়ের মতো হয়ে গেল। বলে, চল, নিশ্চয় কোনো বিপদে পড়েছে শ্যামল, চল শিগগিরি। তারপরই আমরা একটা ভীষণ আশঙ্কায় প্রায় একে অন্যের গা জড়াজড়ি করে সেই গম্বুজ ঘরের দরজার কাছে গিয়ে উঠি। ভয়ে আমাদের পা কাঁপছে, কিন্তু অতিরিক্ত ভয় আমাদের কীরকম বেপরোয়া মরিয়াও করে তুলেছে। সঞ্জয় এগিয়ে গিয়ে ঘরের তালা খুলতেই প্রায় নাৎসি ঝটিকার বাহিনীর মতো ঘরে ঢুকেই দেখি এক অদ্ভুত দৃশ্য। গোল টেবিলের উপর ঘোষাল চিত হয়ে মুখ হাঁ করে পড়ে আছে, হাত দুটো ঝুলছে টেবিলের দুপাশে। মুহূর্তের শিরদাঁড়া বেয়ে এক কনকনে ঠান্ডা স্রোত নেমে গেল আমাদের। এই তাহলে বাহাদুরি দেখানোর পরিণতি ঘোষালের? শেষে ভয়ে হার্ট ফেল করতে হলো তাকে। আমরা 5 জনের গলা থেকে একসঙ্গে চিৎকার বেরিয়ে এলো, ঘোষাল! তারপর দৃশ্যটা আজও ভুলব না। আমাদের চিৎকারে তড়াক করে টেবিলের ওপর উঠে বসলো ঘোষাল। জবা ফুলের মতো লাল চোখ দুটো, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে আমাদের দিকে, যেন চিনতেই পারছে না। সঞ্জয় বলল, এই ঘোষাল, চিনতে পারছিস না আমাদেরকে? আমরা তাকিয়ে দেখ। ঘোষাল এবার চোখ কচলে আমাদের দিকে তাকালো। ও ঠোঁটের কোণে অদ্ভুত রহস্যময় একটা হাসির ঝিলিক দিয়ে বলল, উজবুকের দল কোথাকার! এমন একটা বই পড়তে দিয়ে গেলি আমাকে যে আজ এজন্যই মেরে ফেলতে গিয়েছিল। আমরা ওর কথার মাথামুন্ডু কিছুই বুঝে উঠতে পারলাম না। শিশির অধৈর্য গলায় বলল, কি হয়েছিল তাই খুলে বল না, কে এসেছিল? কে আবার? 11:30 বাজার খানিকক্ষণ পরেই দেখি জানলার কাছে কে একজন এসে দাঁড়িয়েছে, মুখে অল্প দাড়ি, গেরুয়া পাঞ্জাবি গায়ে, চুপ করে দেখছে আমাকে। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। অন্ধকার ফুঁড়ে ভোজবাজির মতো উঠে এলো কে। তবে আমি চিৎকার করে উঠলুম, কে তুমি? পরেশ? ও গম্ভীর সুরে বলল, তাই তো মনে হয়। আমি বললাম, রোজ রাতে কেন আসো তুমি এ ঘরে? শুনেছি অতৃপ্তি থাকলেও ভূতেরা দেখা দেয়। কিসের অতৃপ্তি তোমার? পরেশ খুব বিরক্ত হয়ে বলল, বাজে কথা,
কোনো অতৃপ্তি নেই আমার। তোমাদের পৃথিবীর লোকেদের চেয়ে আমি এখানে অনেক সুখেই আছি। শুধু একটাই কষ্ট, ভূতের গল্প আর পাই না। ভূতের গল্প পড়ার নেশা ছিল আমার সাংঘাতিক। পরীক্ষার ফল সেজন্যই খারাপ হয়েছিল, কিন্তু এখন আমাকে কে ভূতের গল্প পড়াবে? সেই জন্যই তো রোজ রাতে আসি এখানে, যদি কেউ পড়তে আসে এখানে, যদি তার কাছে ভূতের গল্প টল্প পাওয়া যায়। অবশ্য বিলিতি ভূতের গল্পই আমাদের বেশি পছন্দ। কদিন আগেই তোমাদের দুজন বন্ধু পড়তে এসেছিল এখানে, কিন্তু ঘাড়ের উপরে দিয়ে ডিঙি মেরে দেখি ভূতের গল্প তো নয়, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এত রাগ হলো যে মনে হলো ঘাড়টা মোটকে দিই। আমি বললাম, তুমি ভূত হয়ে ভূতের গল্প পড়বে? ও বললে, বাহ, তোমরা মানুষ হয়ে মানুষের গল্প পড়ো না বুঝি? বলেই হঠাৎ আনন্দে এক পাক চড়কি নিচেই আমার টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ল। পেয়েছি পেয়েছি, ইউরেকা! টেবিলের উপর রাখা শ্রেষ্ঠ ভূতের গল্পের পাতা খুলেই ও পড়তে শুরু করলো। পাঞ্জাবির নিচ থেকে দেখলাম সাদা দুটো হাত বেরিয়ে আছে। দু এক পাতা উল্টাতেই দেখলাম চোখের দৃষ্টি ভয়ানক হিংস্র হয়ে উঠেছে পরে সে, একেবারে সত্যিকারে ভূতের মতো হিংস্র। ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, কে লিখেছে এ বই? আমি ভয়ে প্রায় কেঁদে ফেলে বললুম, আমি লিখিনি। বিশ্বাস করো, যারা লিখেছে তারা সব বাংলার বিখ্যাত ভূতের গল্পের লেখক। ও তেমনই ভীষণ গলায় বলল, এগুলো ভূতের গল্প না ভূতের কেচ্ছা? ভূত বলে মান সম্মান নেই নাকি? যা খুশি লিখতে হবে তাদের নিয়ে। তুমি ভূতের গল্পের লেখক না হলেও পাঠক তো, এর ফলে আজ তোমাকেই ভুগতে হবে। বলেই ভীষণ হিংস্র ভঙ্গিতে এগোতে লাগলো আমার দিকে। আমি ভয়ে মরণ চিৎকার করে বললাম, আমি আর বাংলার শ্রেষ্ঠ ভূতের গল্প সংকলন পড়ব না। বিশ্বাস করো তুমি। ও কিছুটা নরম হয়ে বলল, তোমাকে মাপ করতে পারি একটা শর্তে। একটা যথাযথই ভালো ভূতের গল্প পড়াতে হবে। আমি ধরে প্রাণ ফিরে পেয়ে বললাম, নিশ্চয়, কালকেই ন্যাশনাল লাইব্রেরিতে খুঁজে দেখব আমি। ভালো ভূতের গল্প কি একটাও পাওয়া যাবে না? বেশ, মনে থাকে যেন। যাই এখন। তারপরই দেখি জানলার পাশে সে মূর্তি নেই। চিত হয়ে তাকাচ্ছিলাম চারিদিকে। ইতিমধ্যে সে এসে বলল, তোরা? ও জানটা আজ গিয়েছিল আর কি। ঘোষাল ওর অদ্ভুত গল্প শেষ করতেই আমরা বোকার মতন ওর মুখ চাওয়াচাই করছি। হঠাৎ সঞ্জয় চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল ঘোষালের উপর, মিথ্যাবাদী! গল্প করার আর জায়গা পাওনি? চিত হয়ে শুয়ে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছিলি আর বোবায় ধরে চেঁচিয়ে উঠেছিলি, আর তখন ভূতের গল্প বলে চালাচ্ছিস। হঠাৎ আমাদের মনে পড়ল, তাই তো, ঘোষালের তো বোবা ধরা রোগ আছে। ঘুমের মধ্যেই কত রাতেই তো বিকট চিৎকার করে জেগে উঠেছে ও। ওর রুমমেটরাও তো ভয়ে ধর্মর করে উঠেছে সে ডাক শুনে। ঘোষাল কিন্তু রেগে মেগে বলল, কি করে বুঝলি আমি ঘুমোচ্ছিলাম? কি করে বুঝবো আবার? প্যাকেটের একটা সিগারেটেও খরচ হয়নি তাই দেখে। জেগে থাকলে তিনি ঘন্টার পর ঘন্টা করে তুমি 6খানা সিগারেট পড়াতে বাপু। আর বইয়ের যে দুটো পাতার মধ্যে রেখে দিয়েছিলাম সিগারেটের প্যাকেটটা, সেই 2 পাতার মধ্যেই তো রয়ে গেছে। এখনও আমরাও নুন দিয়ে ভাত খাই, বুঝলি? ঘোষাল রেগে বলল, ও, ভূত দেখার এখতিয়ার শুধু তোমাদেরই? আমি ভূত দেখলেই দোষ, তাই না? যাক, বাজি শর্তটা আশা করি ভোলোনি তোমরা। আশা করি কাল রাধু ময়রার দোকানে দেখা হবে আমাদের। পাঞ্জাবির পকেটে আস্ত সিগারেটের প্যাকেটটা চালান করে হন হন করে নিচে নেমে গেল ঘোষাল। আর সেখান থেকে শুনতে পাচ্ছিলাম একটা খিক খিক হাসির শব্দ উঠে আসছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এরপর পরিষ্কার দুটো ভাগ হয়ে গেল। এক দলের বক্তব্য, ঘোষালকে সত্যি সত্যিই বোবায় ধরেছিল, মাতব্বরি দেখাবার জন্য ও এই অদ্ভুত গল্প ফেঁদে বসেছে। আর দ্বিতীয় দলের বক্তব্য, কেন ভূতেরা কি ভূতের গল্প পড়তে চাইতে পারে না? ভূত বিষয়ে কতটুকু জানি আমরা, কতটুকু গবেষণা হয়েছে যাব তাদের নিয়ে। ভূতেরা সত্যিই তো আজ অবহেলিত লুপ্তপ্রায় প্রজাতি।
মরিশাসের ডোডো পাখির মতো। কিন্তু শেষ অবধি এই তর্কের নিষ্পত্তি হলো না। ঘোষালকে কিন্তু এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে সে খালি খিকখিক করে হাসতো আর বলতো, কোথায় একটা খাঁটি ভূতের গল্প পাই বলতো? পরেশ মাইতি তো রোজ ঘোরাঘুরি করে আমার জানলার কাছে, কবে যে ঘাড় মোটকে দেবে কে জানে। সে জানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি চুপি চুপি বলি, আমি সবসময় ভূত বিশ্বাসী। ভূত থাকবে না এমন ভয়ঙ্কর দিন যেন কখনো না আসে পৃথিবীতে। তোমাদের কানে কানে বলছি, সেই গম্বুজ ঘরের ভূত নাকি এখনও আছে, এখনও নাকি সে খুঁজে বেড়াচ্ছে একটা ভালো ভূতের গল্প। তোমাদের কি মনে হয় এই ভূতের গল্পটা তাকে পড়ানো চলে? যদি পড়ানো যায় বলে মনে করো, তাহলে বোটানিক্যাল গার্ডেন দেখার পর ডাউনিং হস্টেলের সে গম্বুজের ঘরটায় রাত 12টার পর একবার ঘুরে এসো না কেন। কিন্তু সাবধান, গল্পটা যদি ওর খারাপ লাগে তাহলে কিন্তু। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ঠিক আছে বন্ধুরা? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও যারা গল্প শুনতে ভালোবাসে। আর আজকের মতন বিদায় নিচ্ছি, আবার পরে আরেকটা গল্পের সাথে তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা।